উঠতে গিয়েও আবার সারার পাশে বসে পড়ল। সারা বলে, কোথায় যাচ্ছ তুমি? তোমাকে আমি আর কোথাও যেতে দেব না। আমার জীবন যতদিন আছে ততদিন আমার চোখের সামনে থাকবে। আমি মরে গেলে। আমান হাত দিয়ে সারার মুখ চেপে ধরে। এই জীবনে শুধু তোমার জন্যই সব সারা। তুমি না থাকলে আমান কিছুই না। খবরদার আর মরে যাওয়ার কথা বললে কিন্তু আমি এবার সত্যি সত্যিই মারা যাব। আমানের কথা শুনে সারা ফুঁপিয়ে ওঠে। আমান বুঝতে পারে সে ভুল কিছু বলে ফেলেছে, তাই হাজারবার সরি বলল। সারা বলল, তোমার জন্য আমাকে কত কথা শোনা লেগেছে সবার কাছে। আমার ছোট নেহা, তার কাছে চর খাওয়া লেগেছে। কত কষ্ট হয় জানো? আমান বলল, সারা তুমি হাইপার হয়েও না, সব ঠিক হয়ে যাবে। আমি তো চলে এসেছি, আর কোনো অপবাদ তোমার থাকবে না। সেই দিনই হাসপাতাল থেকে রিলিজ নিয়ে সারাকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা দেয় আমান। যদিও এত তাড়াতাড়ি এসব করার ইচ্ছে ছিল না আমানের, কিন্তু মিসেস রেহানা বলল যে ওকে আর এত কষ্ট দেওয়া ঠিক হচ্ছে না, তাই সব কিছু এত তাড়াতাড়ি। গাড়ি থেকে নেমে আমান সারাকে বলল, একটু অপেক্ষা করো, আমি আসছি। এই রাতে এমন শুনশান জায়গায় আমান কোথায় যাবে? তাই সারা পিছু নিল। আমান 3জন লোককে টাকার একটা বান্ডিল দিল। এরা তো সেই 3জন যারা গত পরশু আমাকে তুলে নিয়ে গেছিল। এরা তো আমার সাথে। আমার নিজেই তাহলে এসব করছে? এটা করে ওর লাভ কি ছিল? কি হচ্ছে এসব আমার সাথে? দ্রুত ওখান থেকে চলে এসে গাড়িতে বসে পড়ে সারা। এখন আমি চুপচাপ থাকবো। আমানের এসব করার পিছনের রহস্য আমাকে জানতেই হবে। গাড়িতে চুপচাপ বসে আছে সারা। একটু ভয় ভয় করছে তার। ভয় করার কথা, কারণ আমানের একদিকে পুলিশের সাথে সম্পর্ক, অন্যদিকে এই খারাপ লোকগুলোর সাথে সম্পর্ক। যেন একটা গোলক ধাঁধার ভিতর আটকে গেছে সারা, যার ভিতর থেকে বের হতে চাইছে, কিন্তু সেটা সারাকে বের হতে দিচ্ছে না। আমান এসে সারার পাশে বসলো। আমানকে দেখে সারা যেন কুঁকড়ে যাওয়ার চেষ্টা করছে। আমান সারাকে নিজের কাছে টেনে বলল, কি হয়েছে তোমার? এমন কেন করছো? মনে হচ্ছে কোনো ভূত দেখেছো তাই ভয় পাচ্ছ। সারা অবাক চোখে আমানের মুখের দিকে তাকিয়ে আছে আর মনে মনে বলছে, তুমি কি আমান? তুমি ভালো নাকি খারাপ? নাকি ভালো খারাপ দুটোর মাঝে ঝুলে আছো? আমি যে তোমাকে চিনতে পারছি না। আমান সারার চুপ করে থাকা দেখে তার মাথাটা বুকে নিয়ে বলল, কি হয়েছে? কথা কেন বলছো না? সারা ভাবনা থেকে বের হয়ে শুধু একটা কথাই বলল, আমি খুব ক্লান্ত, আমার ঘুম পাচ্ছে। ঠিক আছে, তুমি আমার বুকে মাথা রেখে ঘুমাও, আমি তোমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছি। গাড়ি আপন গতিতে চলছে। সারা আমানের বুকে মাথা রেখে ঘুমিয়ে আছে। সবার কাছে এটা একটা প্রশান্তির ঘুম। প্রত্যেক স্ত্রী তার স্বামীর বুকে প্রশান্তির ঘুম দিতে চায়। সারাও ঘুমাচ্ছে, কিন্তু ঘুমের ভিতর কোনো প্রশান্তি নেই সারার। বারবার উসপিস করে উঠছে, যেন মনে হচ্ছে ওর প্রশান্তি কোনোদিনই ছিল না, কোনোদিন আসবেও না। সারা জীবন শুধু লড়াই করেই বাঁচতে হবে। আমাদের বাড়িতে পৌঁছাতে প্রায় রাত 11টা বেজে যায়। দরজায় টোকা দিতে কিছুক্ষণ পর নেহা এসে দরজা খুলে দেয়। আমানকে দেখে নেহা যেন চমকে ওঠে। ভাইয়া বলে চিৎকার করে আমানকে জড়িয়ে ধরে। কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে বলে, তুই কখন এলি ভাইয়া? আমাদেরকে জানাসনি কেন? হঠাৎ চোখ যায় আমানের পিছনে। তাকে সারা মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ওর সাথে তোর কোথায় দেখা হলো ভাইয়া? ওকে নিয়ে চলে আসলি? ভাইয়া, তুই জানিস না ও কি করেছে? তোর সাথে কত বড় পাপ করেছে। নেহার কথা শেষ হতে না হতেই আমার নেহার গালে একটা চর কষিয়ে দিল। যেই মেয়েটাকে কলঙ্কিনী নাম দিয়েছে এই সমাজ, তার গায়ে কলঙ্কিনীর ছিটে ফোঁটাও নেই। কিভাবে সহ্য করব আমি, তুই বল? আমার সন্তান ওর গর্ভে, ওর স্বামীর সন্তান ওর গর্ভে, আমাদের ভালোবাসার চিহ্ন ওর গর্ভে। মানে কি বলছিস ভাইয়া? তুই তো 3 বছর দেশের বাইরে ছিলি, তাহলে কিভাবে কি? আমি কোনোদিনই বিদেশে যাইনি। সরকারের একটা গোপন মিশনে আমাকে নেওয়া হয়, তাই বিদেশে যাওয়ার নাটক, জেলে যাওয়ার নাটক এইসব করেছি। মরে যাওয়ার নাটকও করেছিলাম। ভেবেছিলাম বাড়িতে এসে সারপ্রাইজ দেব, কিন্তু তোরা আমার সারাকে বাড়ি থেকে বের করে দিলি, তাই সব কিছু ছেড়ে চলে আসতে বাধ্য হলাম। কি বলছিস ভাইয়া? মরে যাওয়ার নাটক মানে? এবার সারা মুখ খুলল। আমি অনেক আগেই জানতাম আমান জেলে আছে। এর মাঝে নাকি একদিন পুলিশ ওকে ছুটি দিয়েছিল, তাই এখানে আসে সবাইকে লুকিয়ে। সেই দিনই আমার পেটে ওর বাচ্চা আসে। কয়েকদিন টিভিতে দেখালো বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লেগে একটা জেলের কয়েদি মারা যায়। সেদিন আমাকে জানানো হয় আমানও মারা গেছে। সারা কাঁদতে কাঁদতে কথাগুলো বলল, তাই আমার সারাকে থামিয়ে দিয়ে বলা শুরু করলো,
তারপর তোরা আমার সারাকে ভুল বুঝে বাড়ি থেকে বের করে দিলি। তখন ফোন দিয়েই তোরা জানিয়েছিলি, তাই হয়তো আমি আমার সারাকে জীবিত পেয়েছিলাম। আমার কিছু বন্ধু ওকে কিডন্যাপ করে তারপর পুলিশ ওকে বাঁচায়, যার সব কিছুই ছিল সাজানো, যাতে সারাকে একটু ভয় দেখানো যায়, কারণ ও ভয় পেলে একটা নিরাপদ আশ্রয় খুঁজবে। তাই ওকে মিসেস রেহানা এই সুযোগে নিজের বাড়িতে নিয়ে যায়। কিন্তু এর আগে একটা বড় ভুল কিছু হয়ে যায়। কোনো এক পুলিশ মিডিয়াকে খবর দিয়ে জানিয়ে দেয় যে সেদিন ঘটে যাওয়ার সব কথা নেহাকে বলে আমান। নেহা সারার সামনে ধপ করে হাঁটু গেড়ে বসে পড়ে, খপ করে পা জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে লাগে। ভাবি, আমি কোন মুখে তোমার কাছে মাপ চাইবো জানি না, কিন্তু নির্লজ্জের মতন বলছি, আমাকে মাপ করে দাও। এই হাত দিয়ে আমি তোমাকে চড় মেরেছি, আমি তোমার কোনো কথাই বিশ্বাস করিনি। সারা নেহাকে উঁচিয়ে বলে, তোমার কোনো দোষ নেই নেহা, তোমার জায়গায় আমি হলেও এমনটাই করতাম, কারণ সত্যটা তুমি জানতে না। নাসরিন বেগম ঘর থেকে বের হয়ে ছেলেকে দেখে খুব আশ্চর্য হলো, খবর না দিয়ে চলে আসলো এটা ভেবে। সারার দিকে চোখ পড়তেই তেড়ে গেল ওর সামনে। নেহা মায়ের এমন আচরণ দেখে সারাকে আগলে দাঁড়ালো। মা, এত বড় অন্যায় আর করো না। কিসের অন্যায়? এই কলঙ্কিনীকে তুই কোথায় পেলি আমান? নেহা বলে, মা দয়া করে চুপ করো, আমার কথাগুলো শোনো আগে। নেহা একে একে মাকে সব কথাগুলো জানালো। নাসরিন বেগম আমানের সামনে গিয়ে ঠাটিয়ে একটা চড় দিয়ে বলে, তোর কারণে ফুলের মতন মেয়েটাকে আমি কি না কি বলেছি, ছি, ঘৃণায় আমার গা জ্বলে যাচ্ছে, মন বলছে মরে যায়। সারা মায়ের হাতটা ধরে বলে, মা সব কিছু ভুলে যান, আপনাদের কাছে চলে এসেছি তো আর কোনো কষ্ট থাকবে না। আমি সব ভুলে গেছি, আপনিও সব কিছু ভুলে যান। সারাকে বুকে টেনে নিয়ে নাসরিন বেগম সারার কপালে চুমু এঁকে দিয়ে বলে, আমিও সব ভুলতে চাই, আমার সারা আমার নেহাকে নিয়ে ভালোভাবে থাকতে চাই। সারা আমানের দিন খুব ভালোভাবেই কাটছিল। সারাদিন সারার খেয়াল রাখে আমান। অনেক মাস পর সারা একটা ফুটফুটে মেয়ের জন্ম দেয়। আমান আর সারার নামের সাথে মিল রেখে আয়রা নাম রাখা হয় মেয়ের। কয়েকদিন পর সারা মেয়েকে খাওয়াচ্ছিল। আমান বাইরের যাওয়ার সময় মেয়ে আর মেয়ের মায়ের কপালে চুমু দিয়ে বলল, একটু বাইরে যাচ্ছি, বিকালে ফিরবো। আচ্ছা, সাবধানে যেও। সারা নিজের মেয়েকে বলে, আমার যুদ্ধ আবার শুরু হবে মা, তুই কি আমার সাথে থাকবি? দুধের বাচ্চা মায়ের কোনো কথাই বুঝতে পারে না, খিলখিল করে হাসতে থাকে শুধু। বিকালে আমার বাড়ি এসে দেখে নাসরিন বেগম মাথায় হাত দিয়ে বসে আছে, নেহার হাতে একটা কাগজ। পুরো বাড়িতে কোথাও সাড়া নেই। আমার নেহাকে জিজ্ঞেস করে যে সাড়া কোথায়। নেহা আমানের হাতে কাগজটা দিয়ে দেয়। প্রিয় আমান, আদেও প্রিয় আছো কিনা জানি না, ভেবেছিলাম তুমি পুলিশের লোক, কিন্তু না, তুমি তো একটা অবৈধ ব্যবসার লোক, তার সাথে মিসেস রেহানাও জড়িত। সব প্রমাণ আমার কাছে আছে, সেগুলো আমি কমিশনার কাছে দিয়ে তারপর চলে যাব আমার আয়রাকে নিয়ে। ভাবছো আমি জানলাম কি করে? তুমি বাড়িতে আসার পর থেকে একটা ঘর তো তালাবদ্ধ করে রাখতে। আমি কয়েকদিন আগে ওই ঘরের তালা খুলে ঢুকেছিলাম। চাবিটা তুমি হয়তো ভুলে বাড়িতে ফেলে গেছিলে। সেখানে কিছু বক্স দেখতে পাই, সেগুলো খুলে দেখি তাতে অনেক বেআইনি অস্ত্র দেখতে পাই। একটা ফোনও পাই, তাতে কিছু অডিও রেকর্ড পাই আমি, যেগুলো শুনেই বোঝা যাচ্ছিল তুমি পুলিশের লোক নও, তাদের শত্রু, আর মিসেস রেহানা তোমার সাহায্যকারী, যে পুলিশের পোশাক পরেও তাদের সাথে বেইমানি করে যাচ্ছে। যাই হোক, আমার মেয়েকে আমি একা মানুষ করতে চাই। এই চিঠি যতক্ষণে পেয়েছো ততক্ষণে আমি এলাকা ছেড়ে অনেক দূরে চলে এসেছি। আমি চাই না তোমার ছায়া পড়ুক আমার নিষ্পাপ মেয়ের ওপর। ভালো থেকো, ইতি, কলঙ্কিনী। বাসের সিটে বসে আছে সারা, মেয়েটা কোলেই ঘুমিয়ে আছে। সারা ঘুমন্ত মেয়ের সাথে কথা বলছে। তোকে আমি পাপ মুক্ত রাখতে চেয়েছি মা, তুই যেন আমার উপর রাগ করিস না। তোর বাবাটা ভালো না, তুই থাকবি তো আমার সাথে? মেয়েটা ছোট্ট ছোট্ট হাত দিয়ে মায়ের হাতের একটা আঙুল ধরে চোখ পিট পিট করে তাকাচ্ছে আর মুচকি হাসছে মায়ের দিকে তাকিয়ে, যেন বলছে, মা আমি তোমার সাথে সব সময় থাকবো, হারিয়ে যাব না কোনো দিন। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।